স্বাগত জানাচ্ছি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত বিশেষ আলোচনা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2020 অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি আইনুল ইসলাম। দর্শক, আজ 13ই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। 1989 সালে জাতিসংঘ দুর্যোগ হ্রাসে একটি বৈশ্বিক সংস্কৃতি এবং শক্তিশালী সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই দিনটিকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস হিসাবে ঘোষণা করে। এরপর থেকে সদস্য রাষ্ট্রগুলো এই দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে থাকে। এবারের এই আন্তর্জাতিক দুর্যোগ দিবসের প্রতিপাদ্য বিষয় দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন। এই স্লোগানে সারা দেশে পালিত হচ্ছে দিনটি। এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনায় বিষয় দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ আতিকুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। যেমনটি আমি বলছিলাম যে এবারের প্রতিপাদ্যে দুটো বিষয় গুরুত্ব পেয়েছে। এর একটি হচ্ছে দুর্যোগ ঝুঁকি মোকাবেলা ব্যবস্থাপনা, আরেকটি হচ্ছে টেকসই বাংলাদেশ গঠন। সো আজকে আমি যেই প্রসঙ্গটি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই দুটো প্রতিপাদ্য বিষয় নিশ্চিত করার জন্য এটির আসলে মূল তাৎপর্যটি কী ছিল, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই দিনটিকে সামনে রেখে দুর্যোগ অধিদপ্তর এবং ত্রাণ মন্ত্রণালয় সহ সরকারের কী কী কার্যক্রম নেওয়া হয়েছে, এটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রতি বৎসরের ন্যায় আমরা এবারও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজকে পালন করছি। প্রতিপাদ্য বিষয়টা খুব জুৎসই আমাদের জন্য, যে আমরা দুর্যোগ মোকাবেলা করব, সক্ষমতা অর্জন করব এবং যেই সক্ষমতাটা আছে এটাকে টেকসই করব। অর্থাৎ আমরা এখন রোল মডেল দুর্যোগ মোকাবেলায়, বিশ্বে আমরা রোল মডেল, আমাদেরকে অনুকরণ করছে বিভিন্ন দেশ। আজ থেকে 10-15 বছর আগেও আমাদের জানমালের যে ক্ষতি হতো, বর্তমানে আমরা তার চেয়ে অনেক কমে নিয়ে এসেছি। এটা সম্ভব হয়েছে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, সিদ্ধান্ত, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে সক্ষমতা অর্জনে উনি নির্দেশনা দিয়েছেন, এটার ফলে আজকে আমরা এই লেভেলে আসতে পেরেছি। ফলে এখন আমরা রোল মডেল শুধু বলেই আমরা শান্ত থাকলে হবে না, বা আমরা এখানে ক্ষান্ত হলে হবে না। আমরা যেটা বলতে চাচ্ছি, এই রোল মডেলটাকে টেকসই করা, ধরে রাখা এবং এটাকে আরও একটা লেভেলে উন্নীত করা। আমরা জানি যে দুর্যোগ মানেই হলো আকস্মিকভাবে আসে। আমরা দুইটা ফ্যাক্টর আমরা কাজ করি আমাদের অধিদপ্তর। একটা হলো যে সারা বছর আমাদের একটা প্রস্তুতি থাকে যে দুর্যোগ আসলে আমরা এটা কিভাবে মোকাবেলা করব, এই একটা বিষয়। আরেকটা বিষয় থাকে দুর্যোগ আসলে তাৎক্ষণিকভাবে আমরা কি করব, এবং দুর্যোগ পরবর্তীতে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করে আক্রান্ত ব্যক্তিদেরকে, যারা ডিস্ট্রেস পিপল, তাদেরকে আমরা সহায়তা করতে পারবো। সর্বশেষ আমরা যে দুর্যোগগুলি মোকাবেলা করেছি, সেখানে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ অতীতের যে কোনো সময়ের চেয়ে শুধুমাত্র নিবিড় তদারকি এবং নির্দেশনা, প্রপার গাইডলাইন এবং গাইডেন্স, এবং আরেকটা কাজ হয়েছে যে আমরা দুর্যোগের যে সতর্কীকরণ বার্তা যথাসময়ে আমরা পৌঁছাতে পেরেছি। এর ফলে আমরা সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি অর্জন করেছি। এখনও আমাদের অনেক প্রকল্প আছে, সরকারের নীতি নির্ধারণ যেটা আছে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদেরকে আরও বেশি সক্ষমতা অর্জন করতে হবে। এই জন্য আমাদের যা যা প্রয়োজন উনি সেটা করতে প্রস্তুত আছেন, আমাদের নির্দেশনা দিয়েছেন। আমি যদি বলি যে আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, যিনি আপনারা মনে রাখবেন যে ডাক্তার এনামুর রহমান, রানা প্লাজা ধসের সময় আমাদের একটা বড় দুর্যোগ ছিল, উনি তখন এটাকে খুব সফলভাবে, তখন উনি মন্ত্রী বা এমপি ছিলেন না, কিন্তু ওনার এনাম মেডিকেল কলেজ দিয়ে উনি উৎপ্রোতভাবে জড়িয়ে গেছেন ওইটার সাথে। আমাদের যিনি সচিব মহোদয় আছেন, উনি দীর্ঘদিন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ছিলেন, ইতিপূর্বে ডিজি ছিলেন, এখন সচিব হয়েছেন। দুর্যোগ সম্পর্কে উনি একটা ভালো কনসেপ্ট, ক্লিয়ার এবং একটা তার ধারণা আছে। ফলে আমাদের একটা এই মুহূর্তে আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, এটা দুর্যোগ মোকাবেলায় আমরা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, সরকারি বেসরকারি সংস্থা, সবাইকে নিয়ে আমরা এখন একটা অবস্থানে দাঁড়িয়েছি এবং আমাদের মনে সাহস আছে যে যে কোনো দুর্যোগ এখন আমরা মোকাবেলা করতে সক্ষম। জি, ধন্যবাদ। আরেকটি বিষয় আমি অবতারণা করতে চাই যে এবারের আসলে প্রেক্ষিতটা একটু ভিন্ন ছিল। এইবার যেমন করোনা ভাইরাসের একটা এফেক্ট ছিল, অ্যাট দ্য সেম টাইম একটা দীর্ঘমেয়াদী বন্যা ছিল, অতিবৃষ্টি হয়েছে এবং বলা হচ্ছে যে করোনার একটা সেকেন্ড ওয়েভও আসতে হবে। সো আমরা এই যে মানব সৃষ্ট এই যে দুর্যোগ,
এটি মোকাবেলার জন্য আমাদের অধিদপ্তর বা মন্ত্রণালয় কতটা প্রস্তুত, অথবা কি প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে? আপনি যথার্থ বলেছেন। আসলে এই বছর যে আমরা প্রাকৃতিক দুর্যোগগুলি মোকাবেলা করেছি একটু অন্যরকম, ভিন্ন প্রেক্ষাপটের। যে কোভিড একটা আমাদের সাথে চলতেছিল, আমরা মার্চ মাস থেকে আমাদের এই কোভিড ব্যাপকভাবে আমাদের মধ্যে আসছে। আমরা একটা লকডাউনের অবস্থার মধ্যে ছিলাম, প্রতিবন্ধকতার মধ্যে ছিলাম, এর মধ্যেই বন্যা আসলো। পরপর পঞ্চমবার বন্যা আসলে দেশে আমরা খুব কম সময় পাই। এটা আসলে আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আপনারা জানেন যে বন্যা হলেই বন্যা আক্রান্তের মানুষজনকে ফ্লাড শেল্টারে নিয়ে আসতে হয়, ত্রাণ কেন্দ্রে নিয়ে আসতে হয়, ফ্লাড শেল্টারে নিয়ে আসতে হয়। এখানে তাদেরকে আনা এবং তাদেরকে অবস্থান করা, রাখা, যেটা কোভিডের জন্য সবচেয়ে জরুরি ছিল, যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা। এটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল যে আমরা কীভাবে এই লোকগুলিকে, একটা নৌকা আমরা নিয়ে আসছি, নৌকা হয়তো 100 জন ধারণ ক্ষমতা, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য সেই নৌকায় আমরা 50 জন এনেছি, 75 জন এনেছি। চেষ্টা করেছি যেন মিনিমাম ডিস্টেন্সটা আমরা মেনটেন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল কোনো ত্রাণ কেন্দ্রে যেন খাবারের কোনো স্বল্পতা না পড়ে। ফলে আমাদের প্রস্তুতিটা এমন পূর্বাভাস যখন পেয়েছি তখন থেকে আমরা খাদ্যটা পৌঁছে দিয়েছি জেলা পর্যায়ে, যাতে বন্যায় কখনো কোনো যদি ডিসরাপ্টেড হয় আমাদের কমিউনিকেশন, তাহলে যেন আমাদের সমস্যা না হয়। ফলে আমরা আগেই জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা প্রচুর ত্রাণ সামগ্রী পাঠিয়েছি। চ্যালেঞ্জটা আমাদের আরেকটু ছিল যে কোনো একজন ব্যক্তি আক্রান্ত হলে, একটু জ্বর দেখা গেলে মানুষের মধ্যে ভীতি সঞ্চার হতো। আমরা তাদেরকে স্বাস্থ্য বিভাগের সহায়তায় তাকে আইসোলেটেড করেছি, অন্য একটা জায়গায় নিয়ে তাদেরকে 14 দিন রেখেছি, দেখেছি, আমরা টেস্ট করানোর চেষ্টা করেছি। স্যানিটেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, পিওর ওয়াটার একটা ফ্যাক্টর ছিল। আমরা স্থানীয় সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় আমরা এই কাজটা খুব সফলভাবে এবার আমরা করতে পেরেছি। এবং খুব আশ্চর্যের বিষয় যে আমাদের যে ত্রাণ কেন্দ্রগুলো আছে, যে আমাদের ফ্লাড শেল্টারগুলি ছিল, আশ্রয় কেন্দ্র ছিল, এখানে আমাদের কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় নাই বললেই চলে। এটা আমাদের একটা পজিটিভ সাইড ছিল। একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে মিডিয়া। আমরা হয়তো প্রত্যন্ত জানতে পারতাম না যে ওই একটা ফ্যামিলি ওই জায়গায় আছে। আমরা সেইখানে মিডিয়ার মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথে আমরা হ্রাস করেছি। ত্রাণ বিতরণ এটা একটা আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ ছিল। ত্রাণ বিতরণ মানে হইল লাইন ধরা, ঠেলা ধাক্কা করা, একজনের আগে আরেকজন নেওয়া। এইটা ত্রাণের একটা ট্র্যাডিশনাল আমাদের রেওয়াজ আমাদের মধ্যে। আমরা আমাদের ইউনিয়ন পর্যায়ে যারা গ্রাম পুলিশ আছে, আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য যারা আছেন, এবং আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একজন করে ক্লাস 1 উপজেলা পর্যায়ে ট্যাগ অফিসার আছে, তাদেরকে দিয়ে আমরা চেষ্টা করেছি যে নিরাপদ দূরত্বে বজায় রেখে। আমাদের সচিব মহোদয় গতকালকে বলতেছিলেন যে আমরা এবার আগে থেকে আমরা চেয়ার সেটেল করে দিয়েছি, তারা এসে নিরাপদ দূরত্বে চেয়ারে বসে ত্রাণটা নিয়েছেন, তারা বসছে, আমরা ওইখানে পৌঁছে দিয়েছি, আমাদের লোকজন পৌঁছে দিয়েছে। ফলে একটা কম্বাইন্ড এফোর্ট ছিল সবার, ফলে এটা আমরা উতরাতে পেরেছি। আপনি দুটো বিষয় এখানে খুব চমৎকারভাবে বলেছেন। তো আমি একটু জাস্ট দুটো পয়েন্ট এখানে রেজ করতে চাই। একটি হচ্ছে যে কোনো দুর্যোগে আমরা দেখি যে যারা প্রতিবন্ধী নারী, শিশু, তারা অনেক বেশি ঝুঁকির মধ্যে থাকে। তো এই প্রতিবন্ধী মানুষদের অথবা নারী, শিশু, এদের এই যে শেল্টার কিংবা যে ফ্যাসিলিটিসগুলো সরকার প্রোভাইড করে থাকে, তো এইগুলো অ্যাক্সেস করার ক্ষেত্রে আসলে কী ধরনের অবকাঠামো আছে? তো এই বিষয়টি, এবং আরেকটি বিষয় আপনি বললেন যে গণমাধ্যমের ভূমিকা। তো এটিও আমি একটু জানতে চাই যে আসলে গণমাধ্যমের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ এখানে, কতটুকু তাৎপর্যপূর্ণ, এবং এই ভূমিকাটা আসলে আমরা আরও কীভাবে বাড়াতে পারি? এই দুটো প্রেক্ষাপটে যদি আপনার মন্তব্য। হ্যাঁ, প্রথম বিষয় যেটা আপনার আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। যে প্রশ্নটা আপনি করেছেন যে প্রতিবন্ধীদের আমরা কিভাবে অ্যাড্রেস করছি দুর্যোগের সময়। আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদেরকে অত্যন্ত স্নেহ করেন, তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা, মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ, উনি আমাদের নির্দেশনা দিচ্ছেন। আমরা যতগুলি ফ্লাড শেল্টার এবং সাইক্লোন শেল্টার নির্মাণ করেছি, এখানে প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা রেখেছি। প্রত্যেকটাতে প্রতিবন্ধী যেন হুইল চেয়ার বা অন্য কোনোভাবে আসতে পারে, এই জন্য র্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য আলাদা টয়লেট ফেসিলিটিস করা হয়েছে। শুধু প্রতিবন্ধী না, আমরা প্রেগনেন্ট ওমেন, বয়স্ক ব্যক্তি, এল্ডারলি পিপল যারা আছেন, তারা যেন ওইখানে নিচতলা অবস্থান করে সিঁড়ি বেয়ে যেন উপরে উঠতে না হয়, আমরা নিচতলাতে বন্যা আশ্রয়কেন্দ্র এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আমরা এই প্রভিশনটা
রেখেছি। আপনারা শুনে খুশি হবেন যে আমরা দুর্গত মানুষজনকে আমরা ফ্লাড শেল্টারে নিয়ে আসার জন্য আমরা 60টা রেস্কিউ বোট কিনছি তাদেরকে কেন্দ্রে নিয়ে আসার জন্য। রেস্কিউ বোটগুলো আমরা ক্রয় করছি 20টা জেলার জন্য 60টা রেস্কিউ বোট। এটা এমনভাবে তৈরি হয়েছে যেখানে প্রতিবন্ধী যেন খুব সহজে র্যাম্পের মাধ্যমে আমাদের রেস্কিউ বোটে উঠতে পারে, ঠিক যেমন নামতে পারবে। এই রেস্কিউ বোটগুলো আমরা খুব সহজেই পেয়ে যাব এবং এইগুলিতে এমনভাবে থাকবে যে একটা আস্ত ঘর পর্যন্ত আমাদের রেস্কিউ বোটে নিয়ে আমরা চলে আসতে পারবো। আমাদের গবাদি পশু থাকতে পারবে, আমাদের হাঁস মুরগি যেটা আমাদের গ্রামীণ জনপদের জন্য, গ্রামীণ ফ্যামিলির জন্য অত্যাবশ্যক। তারা তাদের চেয়ে মায়া করে অনেক সময় তাদের গবাদি পশুকে, গৃহপালিত সম্পদকে। তাদের জন্য ওইগুলো যাতে আমরা রেস্কিউ বোটে নিয়ে আসতে পারি সে প্রভিশন রাখা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা বলেছেন মিডিয়ার একটা বিষয়, আসলে আমরা যারা মাঠ প্রশাসনে চাকরি করেছি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায় থেকে এই পর্যায়ে এসেছি, আমরা আসলে মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে আমাদের প্রত্যেকটা পর্যায়ে লিয়াজও আমাদের থাকে। ঠিক দুর্যোগের সময় আমরা যদি বলি যে আমরা অনেকগুলো তথ্য মিডিয়ার কাছ থেকে পাই। মিডিয়ার মাধ্যমে আমাদের মেসেজগুলো, ওয়ার্নিংগুলো, সতর্কতা বার্তাগুলো, বিভিন্ন ধরনের টিভি কল সব কিছু আমরা মিডিয়ার মাধ্যমে ডিসেমিনেট করতে পারছি। আমি যখন সিরাজগঞ্জ, টাঙ্গাইল ফ্লাড এফেক্টেড এরিয়া যাচ্ছি, মিডিয়ার লোকজন ছিল, বলতেছে স্যার এই জায়গায় ভাঙনটা আপনাকে দেখতে যেতেই হবে। কারণ আমাদের সরকারি কর্মকর্তার চেয়ে ওনারা মেসেজটা পেয়েছেন বেশি যে ওই জায়গার ভাঙনটা তীব্র, ওইখানে ডিস্ট্রেস পিপুল বেশি, ওইখানে রিলিফটা বেশি দরকার। যেখানে আমরা গিয়েছি আমরা চেষ্টা করেছি যে মিডিয়া যে জিনিসগুলোকে ফোকাস করেছে ওই জায়গা আমরাকে অ্যাড্রেস করতে। ফলে এখন মিডিয়ার সংখ্যা তো অনেক বেশি, ফলে আমরা অনেক তথ্য আগে মিডিয়ার কাছ থেকে জেনে যাচ্ছি যে অমুক জায়গায় এটা হচ্ছে। আপনাদের সর্বশেষ কথা বলি, যেটা পঞ্চমবারের কথা বন্যা বলি, রংপুর শহরে কেউ 8 ফিট পানি হবে এটা কেউ ভাবে নাই কখনো। কারণ রংপুরে বন্যা হয় কিন্তু ঠিক শহরতলিতে হয় না। রংপুরের বন্যা হয় কিছুটা কাউনিয়া, কিছুটা গঙ্গাচড়া, এর মাইরে আসলে বন্যার খুব বেশি প্রভাব পড়ে না। কিন্তু জাস্ট এই গত বৃষ্টিবাদলে 100 বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এই নিউজটা ওইখান থেকে প্রথমেই আমরা মিডিয়ার মাধ্যমে বৃষ্টি চলাকালীন সময় জানতে পেরেছি যে কত হচ্ছে, কতটুকু পানি। আমরা তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেছি যে কোন কোন জায়গায় আমাদের ফ্লাড শেল্টার খুলতে হবে কি হবে না, আশ্রয় কেন্দ্রের প্রয়োজন হবে কি হবে না, আমরা ত্রাণ পাঠাই। এবং এটা আমার মনে আছে যে আমার ডাইরেক্টরকে বলা দেওয়া হয়েছিল, সচিব মহোদয় বলছে মন্ত্রী মহোদয়ের রেফারেন্সে, যে মন্ত্রী মহোদয় বলেছে এক্ষুনি পাঠাতে হবে। রাতের বেলায় আমরা সারাদিন বৃষ্টি হয়েছে, রাতের বেলায় আমরা এখানে ট্রাকে করে ত্রাণ সামগ্রী আমরা রংপুর পাঠিয়ে দিতে পারছি। কাজে মিডিয়া আমাদের এখানে উৎপ্রতভাবে একটা পজিটিভ ভূমিকা আমাদের সাথে পালন করে। আমি মিডিয়ার কথা শুধু বলবো কেন, এই মুহূর্তে বাংলাদেশের আমাদের যে অ্যাচিভমেন্ট যেটা আছে সেটা অনেক একটা সুন্দর অবস্থানে সকলের মিলিত প্রয়াসে এবং মাননীয় প্রধানমন্ত্রীর খুব দৃঢ়চেতা একটা মনোভাব যে আমরা সাস্টেইন করব, দুর্যোগটাকে আমরা সহনশীল পর্যায়ে নিয়ে আসবো। এবং উনি যেটা বলেন দুর্যোগে ক্ষয়ক্ষতি কিছু হবেই, কিছু ক্ষয়ক্ষতি আসলে এটা আসলে আমরা হয়তো অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা, দুর্যোগ সহনশীল জাতি হিসেবে নিয়ে আসা। আর সম্পদের ক্ষতি হলেও ক্ষতিটা যেন জানের ক্ষতি, মানে মানুষের ক্ষতিটা যেন না হয়, জীবনহানি যেন কম হয় বা আমরা কম হয় না। এখন আমাদের টার্গেট হলো যে প্রাকৃতিক দুর্যোগে জীবনহানি আমরা শূন্যের কোঠায় নিয়ে আসব। এবং আমরা সর্বশেষ জানেন যে আমফানে যত পরিমাণ আমরা প্রেডিক্ট করেছিলাম, যত আশঙ্কা করেছিলাম, তার চেয়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু জীবনহানি হয়েছে, কিন্তু অন্যান্য অনেকবারের তুলনায় শুধুমাত্র সতর্কতা এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা আমরা নিয়েছিলাম বলে সরকার প্রধানের নির্দেশনায় আমরা যে কাজটি করতে পেরেছি, ফলে অনেক ক্ষয়ক্ষতি কম হয়েছে। জি, তো এই প্রসঙ্গে আসলে আমি একটু ভিন্ন যেতে চাই, প্রেক্ষাপটে যেতে চাই। সেটা হচ্ছে সারা দেশব্যাপী আমরা মুজিব শতবর্ষ পালন করছি। সো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিশেষ কি প্রোগ্রাম আসলে হাতে নেওয়া হয়েছে পার্টিকুলারলি এই মুজিব শতবর্ষে, এটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন। আমরা এই বছর মুজিব শতবার্ষিকী পালন করতে যাচ্ছি, জাতির পিতার 100তম জন্মবার্ষিকী পালন করছি আমরা।
এখানে মাননীয় প্রধানমন্ত্রী দিবসের একটি মানে বড় অ্যাচিভমেন্টের কথা বলেছিলেন, লক্ষ্যর কথা বলেছিলেন যে আমরা এই মুজিব বর্ষে কাউকে গৃহহীন রাখব না। ইতিমধ্যে আমাদের অধিদপ্তর আমাদের নিজস্ব মানে অধিদপ্তরের মন্ত্রণালয়ের বাজেটে মন্ত্রণালয়ের নিজস্ব ডিজাইন অনুযায়ী ইতিমধ্যে আমরা প্রায় ২৭,০০০ ঘরবাড়ি তৈরি করে দিয়েছি। চলতি অর্থ বছরে এইটা আরও ৮ লক্ষাধিক ঘরবাড়ি তৈরি করার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং অধিদপ্তর বিভিন্ন সেক্টরে এটা করবে। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যে কাজটা করবে সেটা রাজশাহী বিভাগে, খুলনা বিভাগে এবং সিলেট বিভাগে আমরা তাদেরকে সব কয়টা ঘরবাড়ি আমরা প্রায় ১.৫ লক্ষাধিক ঘরবাড়ি আমরা তৈরি করব এবং এখানে আমাদের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, আমাদের প্রকল্পের জনবল যারা আছে তারা সবাই মিলে মুজিব শতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী যেটা লক্ষ্য আছে এই লক্ষ্য আমরা বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের অধিদপ্তর এবং মাঠ পর্যায়ে সকলে মিলে আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা খুবই আশাবাদী, ইনশাল্লাহ আমরা এটাতে সফল হব। জি, ধন্যবাদ। আরেকটি বিষয় যেটি আপনার কাছ থেকে আমি শুনতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে যে আমাদের এই যে বিপুল সংখ্যক তরুণ সমাজ আছে, আমরা জানি যে বাংলাদেশ একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্য দিয়ে যাচ্ছে। তো তরুণদেরকে কীভাবে আসলে সম্পৃক্ত করা হচ্ছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে, এটি যদি সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন। উপকূলীয় অঞ্চল আমরা দুই ভাগে ভাগ করি। একটা আমাদের ফ্লাড প্রোন এরিয়া যেটা বন্যা কবলিত এলাকা, আরেকটা ঘূর্ণিঝড় প্রোন এরিয়া যেটা সাইক্লোন প্রোন এরিয়া বলি, কোস্টাল বেল্ট। কোস্টাল বেল্টে আমাদের সবচেয়ে যেটা আছে যে আমাদের সিপিপি, আমাদের একটা সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম আছে। এখানে ৫৬,০০০ ছিল, আমাদের মহিলা ইউনিট গঠন করতে যাচ্ছে, এটা সংখ্যা প্রায় দ্বিগুণ হচ্ছে। এখানে সকল শ্রেণীর জনগণকে আমরা বিশেষ করে তরুণ সম্প্রদায়কে আমরা এখানে সম্পৃক্ত করতে পারছি, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। তাদেরকে খুব বেশি ইনসেন্টিভ আমরা হয়তো দিতে পারছি না। আর টোটাল দুর্যোগ ব্যবস্থাপনাটাতেই আমরা যে কাজটা করছি সেটা হলো সকলের অংশগ্রহণ চাই। তরুণ, বৃদ্ধ সব কিছু মিলেই তারা যদি সচেতন হয়, সচেতনতার বিকল্প আসলে কিছুই নাই দুর্যোগের জন্য। আমরা ঢাকা শহরে বসবাস করি, রাজক একভাবে বিল্ডিংয়ের অনুমোদন দিয়েছেন, আমরা করছি আরেকভাবে। হয়তো এই রাস্তাটাতে এমনভাবে করা হয়েছিল যে রাস্তাটাতে আমি ১৮ ফিট জায়গা পাবো, ১৮ ফিট জায়গা দিয়ে আমার ফায়ার ব্রিগেডের গাড়িটা যেতে পারবে। কিন্তু আমরা যেটা করি, আমাদের বিল্ডিংয়ের খুঁটিটা হয়তো আমার জায়গায় দেই, একটু পরে রাস্তার উপরে ক্যান্ডিলিভারটা বার করে দিই। আমরা একবারও ভাবছি না যে রাস্তাটাতে আমি যদি আক্রান্ত হই, আমার বাসায় যদি ফায়ার সার্ভিস আসার প্রয়োজন হয়, তাহলে কিভাবে আসবে। ফলে এখানে সচেতনতার আসলে বিকল্প কিছু নাই। সকল পর্যায়ে জনগণ আমরা সবাই যদি মিলে, সরকারি কর্মকর্তা কর্মচারী, বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা কর্মচারী, আমরা জানেন যে দুর্যোগের সাথে ওতপ্রোতভাবে জড়িত আন্তর্জাতিক সংস্থাসমূহ এবং স্থানীয় এনজিও সমূহ, তারা আমাদেরকে প্রচুর হেল্প করছে প্রশিক্ষণ দিয়ে। আমাদের একটা খুব আমরা বলি দুর্যোগ ব্যবস্থাপনার বাইবেল যেটাকে বলা হয়, এসওডি আমরা তৈরি করেছি, স্ট্যান্ডিং অর্ডার ফর ডিজাস্টার। যে কোনো দুর্যোগ হলে আমরা কেন্দ্রের দিকে হয়তো একসময় তাকিয়ে থাকতে হতো যে ঢাকা থেকে কি আদেশ দেওয়া হবে, তারপর বিভাগে যাবে, বিভাগ থেকে ওইটা উপজেলায় জেলায় যাবে, জেলা থেকে উপজেলায় যাবে। কিন্তু স্ট্যান্ডিং অর্ডারটা এসওডিটা এমনভাবে তৈরি করা হয়েছে, কার কি কাজ একবারে ভেরি বিগিনিং অফ দ্য ওয়ার্ড পর্যায়ে আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য, ওয়ার্ড কমিটির সভাপতি, একবার সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটির সভাপতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ফলে এসওডি এমনভাবে করা হয়েছে, এসওডিটা এখন পড়লে যে কোনো জায়গায় জানলে কার কি কাজ, এটা ওয়েট করার কোনো প্রয়োজন নেই। এই বিষয়গুলো আমরা মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে চাচ্ছি, প্রশিক্ষণ দিতে চাচ্ছি এবং এটা শুরু হয়েছে। আশা করছি এটা সকল পর্যায়ে আমরা খুব তাড়াতাড়ি ছড়িয়ে দিতে পারলে সচেতনতার মাত্রাটা অনেকটা বৃদ্ধি পাবে। জি, ধন্যবাদ। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, এই দিবসটিরও একটি মূল লক্ষ্য হচ্ছে মানে শক্তিশালী একটি সচেতনতা বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়া। তো আমি প্রত্যাশা করি অবশ্যই এই যে বার্তাগুলো বললেন মানুষের কাছে পৌঁছে যাবে এবং বাংলাদেশ দুর্যোগ থেকে অনেক বেশি মুক্ত থাকবে এবং জনগণের জানমাল নিরাপদ থাকবে। তো আজকের এই প্রোগ্রামের শেষের দিকে আমরা পৌঁছে গেছি। তো আপনি যদি সংক্ষেপে আসলে একটি বার্তা দিতে চান আমাদের এই জাতিকে, কারণ আমরা যেহেতু দুর্যোগ প্রবণ জাতি, অনেক রকমের দুর্যোগে আমরা পতিত হই,
তো আপনার এই শেষ মুহূর্তে আপনি একটা কি বার্তা দিবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আসলে আমি যেটা বলছি, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2020 আজকে আমরা উদযাপন করছি। এই দিনটিতে আমাদের সকলে একটি সংকল্প হোক, আমরা স্ব অবস্থান থেকে দুর্যোগের মাত্রা বাড়াবে, দুর্যোগের ঝুঁকি সৃষ্টি করবে এমন কোনো কাজ যেন আমরা না করি। আর সবাই সচেতন হই, সচেতন হলেই দুর্যোগ প্রশমন আমরা করতে পারবো, দুর্যোগকে প্রতিরোধ করতে পারবো, দুর্যোগকে মোকাবেলা করতে পারবো এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক কমে নিয়ে আসতে পারবো। জি, ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। দর্শক, আজ এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. Tomar